আপনি টক শো করেছেন, এই জন্য আপনি মার্ডার কেসের আসামি হইতে পারেন না, কখনোই না। আপনি ক্রিকেট খেলেছেন, এই জন্য আপনি, বা সরকারি দলের এমপি ছিলেন, এই জন্য আপনি মার্ডার কেসের আসামি হতে পারেন না। যাকে মার্ডার করা হয়েছে তার সাথে আপনার শত্রুতা ছিল, আপনি কি ওখানে উপস্থিত ছিলেন, অস্ত্র দিয়েছেন, ফোনে বলেছেন যে ওখানে মেরে ফেলে দাও, কি এভিডেন্স আছে? আদালত টানা নেওয়ার সময় আসামিদের সাথে যে আচরণ, পুলিশও আগের মতোই আচরণ করছে। না, পুলিশ আগের মতো আচরণ করছে না, পুলিশ কোনো আচরণ করছেই না, পুলিশ কাউকে বাধা দিচ্ছে না। বাধা দিচ্ছে না তার কারণ হচ্ছে তারা ডিমোরালাইজড, এবং বাধা দেওয়ার সুস্পষ্ট আদেশ উপর থেকে আসতেছে না। এই যে আদালত প্রেমিজে লাথি মারা হচ্ছে, ডিম মারা হচ্ছে, ফ্লাইং কিক মারা হচ্ছে, এটা কিন্তু আদালত প্রেমিজের ভিতরে, তার মানে ওটা একটা মন্ত্রণালয় বা চিফ জাস্টিসের অধীন বা সুপ্রিম কোর্টের অধীন, সেখানে যে ব্যত্যয়গুলো ঘটবে সেটার জন্য কেউ না কেউ কিন্তু দায়ী হবে। আমি মনে করি এই সরকার তো আর গতানুগতিক সরকার না, এই সরকারের ব্যর্থতাগুলোর সাথে আগের সরকারের ব্যর্থতা দায়ের কম্প্যারিজন কখনো গ্রহণযোগ্য হতে পারে না। আগের সরকারের ব্যত্যয়গুলো ছিল বলেই তো এই সরকারকে এসেছে ব্যতিক্রমীভাবে। সরকারের সমস্যা হচ্ছে কয়েকটি। প্রথম সমস্যা হচ্ছে যেটা আশরাফ ভাই বললেন, 16 বছর একটা সরকার ছিল, টপ লেয়ার তো আগের সরকারের, তার মানে কি তারা আগের সরকারের একেবারে শপথবদ্ধ কর্মী? আমার ব্যক্তিগত অভিমত তাদের মধ্যে কয়েকজন ছাড়া বেশিরভাগই পাত্রের আকার ধারণ করার মতোই আমলা। অর্থাৎ এখন এই সরকার আছে, তারা এই সরকারের মতো করেই কাজ করবে এবং সেটাই করা উচিত। আপনি যদি এখন সিনিয়র অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারিকে সচিব বানিয়ে দেন, তাহলে তার বুঝতে বুঝতেই 6 মাস চলে যাবে। সো সব কিছুর আপনি রিপ্লেসমেন্ট পাবেন, অভিজ্ঞতার রিপ্লেসমেন্টটা কিন্তু পাবেন না। আরেকটা কি সমস্যা হচ্ছে, বিশাল একটা যুদ্ধ হয়েছে, প্র্যাকটিক্যালি যুদ্ধ হয়েছে। জুনায়েদ সাকিব ভাই সে যুদ্ধ করেছে, রুমিন ফারহানা করেছে, আশরাফ ভাইরাও করেছে। সেই যুদ্ধটা কিন্তু হয়েছে ছাত্র জনতার সাথে একটা প্রশিক্ষিত বাহিনীর। কাউন্টারে কিন্তু ছাত্র জনতার কোনো প্রশিক্ষিত বিপ্লবী সেনাবাহিনী ছিল না, যেখানে আপনার জেনারেল থেকে শুরু করে কনস্টেবল পর্যন্ত হায়ারার্কি আছে, স্ট্রাকচার আছে। স্ট্রাকচার ছাড়া একটা আন্দোলনে এই সরকারটা চলে আসছে। এখন সরকারের কোনো স্ট্রাকচার নাই, তা সরকারকে কিন্তু বিদ্যমান স্ট্রাকচারেই ডিপেন্ড করতে হবে, বিদ্যমান সেনাবাহিনী, বিদ্যমান পুলিশ, উইথ সাম কারেকশন। সরকার কি চাইলেই 17 বছর 16 বছরের সব নিয়োগ, ফেভার্ড নিয়োগ বাতিল করে দিয়ে দেশ চালাতে পারবে? পারছে না তো। দেশে কি পুলিশ আছে? থানা আছে? আমি তো অনেক জায়গায় খবর পাচ্ছি থানা নাই, পুলিশ নাই। কোর্ট সবচেয়ে সেফ জায়গা, সেখানে পর্যন্ত পুলিশ নিরাপত্তা দিতে পারছে না, মবের সাথে কখনো যাচ্ছে না। একটা বড় ক্ষতি হয়ে গেছে বাংলাদেশের এই পুলিশের কারণে এবং আওয়ামী লীগের কারণে। ভবিষ্যতে বাংলাদেশ চালাতে গেলে যখন পুলিশকে যৌক্তিকভাবে কঠোর হতে হবে, যৌক্তিকভাবে, তখনও পুলিশ কঠোর হতে পারবে না। তাহলে দেশ চলবে কিভাবে? দেশ চলবে কিভাবে এটা নিয়ে কোনো চিন্তা আমি কিন্তু কার্যত দেখতে পাচ্ছি না। ফার্স্ট থিং, দেশ চলার জন্য দরকার আত্মবিশ্বাস, অন্তর্ভুক্তি, নিরাপত্তা। যিনি ক্ষমতায় আসবেন, যিনি ক্ষমতা থাকবেন, তাকে সকল মহলের আত্মবিশ্বাস অর্জন করতে হবে। এমনকি যে লোকটা ফাঁসির আসামি হচ্ছে, যে জানে এই সরকার তাকে ফাঁসি দেবে বা জুডিশিয়ারি তাকে ফাঁসি দেবে, সেও এক্সপেক্ট করবে ফাঁসির রুলসগুলো মেনটেন করে আমাকে ফাঁসি দেওয়া হবে। এইটুকু আত্মবিশ্বাস যদি সরকারের উপর না থাকে, ওই সরকার দেশ চালাতে পারে না। কারণ তখন যাদের এই আত্মবিশ্বাসটা নাই, তারা জঙ্গিবাদে যেতে বাধ্য হয়। আমি মনে করি সরকারকে একটা জিনিস মনে রাখতে হবে, অ্যান অ্যাক্ট অফ ইনজাস্টিস ইজ থ্রেট টু জাস্টিস এনিওয়ার এভরিওয়ার ইন দ্য ওয়ার্ল্ড। 16 বছর এটা আওয়ামী লীগ মনে রাখেনি। 16 বছর আওয়ামী লীগ দেশ লুট করেছে, কোনো সন্দেহ নেই। প্রাইম মিনিস্টার কোশ্চেন সাংবাদিকদের নিয়ে যেটা হতো, ওটা একটা হাসি ঠাট্টার বিষয় ছিল সম্পূর্ণ, সবাই দেখেই হাসতো, টকশোতে আকার ইঙ্গিত এটা বলাও হতো। তো কিন্তু সেই জিনিসগুলো হয়েছে বলেই একটা দানব সরকার সৃষ্টি হয়েছে। একটা দানব সরকার সৃষ্টি হয়েছে এই কারণে যে ভবিষ্যতে যেন, মানে পতন হয়েছে এই কারণে যে ভবিষ্যতে আর কোনো দানব সরকার যেন তৈরি না হয়। এখন আমরা যদি প্রতিহিংসা পরায়ণ হয়ে আইন ভঙ্গ করতে থাকি, যখন আইন ভঙ্গ করতে থাকবো, এটা কিন্তু আরেক ধরনের দানবীয় রূপ নিয়ে নেবে। আইন ভঙ্গ করার মজা কিন্তু অসাধারণ। আইন হাতে তুলে নেওয়ার যে তৃপ্তি, এই তৃপ্তি একবার যদি জনতা, ছাত্র বা অন্যরা পেয়ে যায়, তারা এই তৃপ্তি থেকে কী করে সরে আসবে? আর এই সরকার তাদেরকে সরিয়ে আনবে কীভাবে? কারণ তারা তো এই সরকারের সাথে আন্দোলন করেছে, সরকারের পক্ষে। স্ট্রিক্ট ল ইম্পোজ করতে হবে। 3 মাসের মধ্যে বিচার দেওয়া সম্ভব। 111 দেখিয়ে গেছে কত দ্রুত বিচার দেওয়া সম্ভব। যারা ফাঁসির আসামি তাদেরকে ফাঁসি দেওয়া হবে, যারা যাবজ্জীবন তাদের যাবজ্জীবন হবে, এবং 3 মাসের মধ্যে বিচার প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। কিন্তু কোনো জনতাকে আইন হাতে তুলে নিতে দেওয়া উচিত না। কোনোভাবেই তো মামলাগুলো নিয়ে প্রশ্ন উঠছে, মামলার ধরন। এখন মামলার ধরন নিয়ে যেটা উনি বললেন,
আশরাফ কাসেম, আমি আইনজীবী হিসেবে ওনার ওই বক্তব্যটা সমর্থন করতে খুব পারি অল্প না। শুনে একটু বিরতিতে যাই। কারণ আপনি যখন সহায়তাকারী হিসেবে কারো নাম দিবেন, বলা আছে আপনাকে অ্যাবেটর হতে হবে। অ্যাবেট হবেন কখন? যখন আপনি প্রকিউর করবেন, যখন আপনি সক্রিয় অ্যাডভাইস দিবেন, যখন আপনি কনস্পিরেসি করবেন, যখন আপনি অর্ডার দিবেন। আপনি টকশো করেছেন, সেজন্য আপনি মার্ডার কেসের আসামি হইতে পারেন না, কখনোই না। আপনি ক্রিকেট খেলেছেন, এই জন্য আপনি, বা সরকারি দলের এমপি ছিলেন, এই জন্য আপনি মার্ডার কেসের আসামি হতে পারেন না। যাকে মার্ডার করা হয়েছে তার সাথে আপনার শত্রুতা ছিল, আপনি কি ওখানে উপস্থিত ছিলেন, অস্ত্র দিয়েছেন, ফোনে বলেছেন যে ওখানে মেরে ফেলে দাও, কি এভিডেন্স আছে সেটা তদন্তে দেখা যাবে। আপাত দৃষ্টিতে মনে হচ্ছে এই 330, 630-এর যে লিস্ট করা হচ্ছে, এই 600 জন মিলে মার্ডার করতে পারে না। আরেকটা জিনিস একটু মনে রাখতে হবে, পুলিশ যেখানে এক্সেসিভ পাওয়ার এক্সারসাইজ করেছে তাদের শাস্তি হবে, বাট তারা কিন্তু চেইন অফ কমান্ডে থাকে। তাদের মধ্যে আপনি কোন লেভেল থেকে চেইন অফ কমান্ড ধরবেন? একটা কনস্টেবল গুলি করেছে, আপনি কি তাকে বলতে পারবেন সে মার্ডার করেছে? তাকে তার সুপিরিয়র বলেছে গুলি করো, সে গুলি করে, গুলি না করলে তার কোর্ট মার্শাল হতো। তো এই জিনিসগুলোকে ডিফারেন্সিয়েট করতে হবে।